দর্শক ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। রাজধানীর জুরাইনে একটি কৌটা দখল নিতে এক যুগে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সোহাগ করছেন আয়নাবাজি। হোসেন নামে একজনকে এই কারাগারে পাঠিয়েছেন সোহাগ সাজিয়ে। এজন্য সিনেমার গল্পকেও হার মানাচ্ছে। তবে কৌটা রহস্যের আগে আপনাদের নিয়ে যেতে চাই সত্যিকারের আয়নাবাজি কাকে বলে সেই দৃশ্যে। পুরানো ঢাকার আদালত পাড়া, বিচার প্রার্থী, আইনজীবী আর কর্মজীবী মানুষের ভিড়ে ঠাসা এই এলাকা। এত আইনজীবীর ভিড়ে ক্রাইম ওয়াচ টিম খুঁজছে একজন আইনজীবীকে। তার নাম শরীফ শাহরিয়ার সিরাজি। মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে শুরু করে মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ, সব জায়গায় তীক্ষ্ণ নজর আমাদের। 1 ফেব্রুয়ারি সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজ করি আমরা, কিন্তু কোথাও পাওয়া গেল না সিরাজিকে। 3 ফেব্রুয়ারি 2022 সকাল 10টা আবারও আদালত পাড়ায় সিরাজির খোঁজে আমরা। মুখ্য মহানগর হাকিমের আদালতের সামনে হাজারো আইনজীবীর পদচারণা। তাদের ভেতর থেকে সিরাজিকে খুঁজে বের করতে হবে। আদালতের গারদখানার সামনে দাঁড়ানো ক্রাইম ওয়াচের সদস্য। আমাদের কাছে তথ্য ছিল এই এলাকাতেই মক্কেলের সন্ধানে ঘোরাফেরা করেন আইনজীবী শরীফ শাহরিয়ার সিরাজি। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, পেয়েও গেলাম তাকে। যাকে পাওয়া গেল আমরা মিলিয়ে নিতে চাইলাম তিনি সেই সিরাজি কিনা। আপনি আমার পরিচয় জেনে নেন, জান আমি গভর্নমেন্ট অফিসার। আপনি কি গভর্নমেন্ট অফিসার? আমি ঢাকা বার এবং মেট্রো বারের জাজ। প্রথমে শেখ হাসিনা নিয়োগ দিয়েছিল, তারপর 47 দিনের মাথায় ইন্ডিয়া নিয়োগ দিয়েছে। ধন্যবাদ। তো এখন আপনি জাজ আছেন? না, ঢাকা বার এবং মেট্রো বারের মানে দায়িত্বপ্রাপ্ত অফিসার, কি শাসন বিভাগের কর্মকর্তা। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসল সোহাগের পরিবর্তে মোহাম্মদ হোসেন নামের একজনকে সোহাগ বানিয়ে আদালতে উপস্থাপনের বিষয়ে এবার সরাসরি প্রশ্ন ছিল সিরাজির কাছে। আপনি কেন নকল আসামি? পুরো নকল আসামিটা আছেন। 1 বছরের মধ্যে আমার কোনো সারেন্ডারই নাই। দ্রুত বিচার। 2018 আরে কিসের বুয়া আসামি? ওই যে সারেন্ডারই নাই আমার 1 বছর যাবত এইসব সারেন্ডার। মূল আসামির পরিবর্তে সাজানো আসামিকে আদালতে হাজির করার মতোই তার বিরুদ্ধে আনা অভিযোগের চালাকিপূর্ণ জবাব দেন সিরাজি। আমি তো কোনো অনৈতিক কাজ করি না, মামলায় আমার নাই। আমি গত 1 বছরে কোনো সারেন্ডার করি নাই। না, এটা 2018 সালে। এটা একটি মিথ্যা অভিযোগ এবং মানুষকে মানে খাটো করার জন্য একটা মিথ্যা সংবাদ ছাপিয়েছে। অথচ মিথ্যা আসামিকে আদালতে উপস্থাপন করে কারাগারে পাঠানোর ঘটনায় এই শরীফ শাহরিয়ার সিরাজি সহ কয়েকজনকে আসামি করে মামলা করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4-এর বেঞ্চ সহকারী। যারা আইনজীবী সহকারে যারা এই ঘটনাটার সাথে জড়িত, জাহিনের সিন আদালতের তথ্য গোপন করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন। আমি বিজ্ঞ আদালতের কাছে প্রার্থনা করছি, বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা, যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ করার চেষ্টা আমার আবেদন মঞ্জুর করছে বিজ্ঞ আদালত। কিন্তু সিরাজি দাবি করেন এই ট্রাইব্যুনালেরই নাকি অস্তিত্ব নেই। জেলা ও দায়রা আদালতের অধীন দ্রুত বিচার ট্রাইব্যুনাল 3 পর্যন্ত আছে। দ্রুত বিচার ট্রাইব্যুনালটা কোর্টই নাই, 1, 2, 3 পর্যন্ত আছে। এটা মিথ্যা অভিযোগ আনয়ন করে আমার সম্মানহানি করার চেষ্টা করেছে। এবার আসা যাক মূল গল্পে। র‍্যাব বলছে জুরাইন এলাকায় 2010 সালের 26শে নভেম্বর হুমায়ুন কবির টিটু হত্যায় যাবজ্জীবন সাজার ঘটনায় পলাতক ছিলেন বড় সোহাগ। এই সোহাগ কারাগারে না গিয়ে মোহাম্মদ হোসেন নামের একজনকে সোহাগ সাজিয়ে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়। সোহাগ বা বড় সোহাগ 2014 সালের মে মাসে
সে জামিন নিয়ে জেল হাজত থেকে বের হয়। বের হওয়ার পরে এরপর সে পলাতক হয়ে যায়। তো পলাতক হওয়ার পরে বিজ্ঞ আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। হোসেনকে সে সোহাগ পরিচয় দিয়ে সে আদালতে আত্মসমর্পণ করে। সাজাপ্রাপ্ত সোহাগ আর সাজানো সোহাগ দুজনের সাথেই চলতি পথে কথা হয় ক্রাইম ওয়াচ টিমের। বড় সোহাগ মাসিক 5,000 টাকা দেওয়ার কথা বললেও সাজানো সোহাগরূপী হোসেনের দাবি টাকা পাননি তিনি। আমি আর প্রতি মাসে জেলখানা খরচ যাবিত কাপড় চোপড় যা লাগে আমি প্রতি মাসে পাঠাই দিই। কত করে দেন? প্রতি মাসে আমি 5,000 টাকা দিই। কত করে দিত আপনাকে? টাকা দিত না। মানুষ খুন করার দায়ে যাবজ্জীবন সাজা ভোগ করতে হবে বড় সোহাগকে। আর জেনে শুনে টাকার বিনিময়ে সোহাগ সেজে কারাগারে যাওয়ার ঘটনা ধরা পড়ার পরও মুক্তি মিলছে না হোসেনের। সোহাগের বড় সোহাগ এবং যে নকল আসামি সে সহকারে আইনজীবী সহকারে আমরা আসামি করার কথা বলছি, বিগত 2 আরোগ্যতার মধ্যে কথা বলছি। সোহাগের আত্মীয় উনি আর আইনজীবীরাও যেহেতু সব কিছু জানে, আইনজীবী এখানে জড়িত হয় মনে করি। জেনে বুঝে ভুল আসামি আদালতে উপস্থাপনের ঘটনা প্রমাণ হলে শরীফ শাহরিয়ার সিরাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি। সে যে আইনজীবী হয়, সে যদি সে অপরাধ করে থাকে, সেও তো আইনের ঊর্ধ্বে না। কোনো আইনজীবী অন্যায়ভাবে কেউ যেন আইনজীবী যদি কোনো কারণে মিসগাইড হয় অথবা অন্যায় মামলায় জড়িয়ে যায়, সেটা যদি ওই পক্ষে আমাদের কাছে আসেন তখন আমরা তার আইনগত ব্যবস্থা আমরা নিব। আয়নাবাজি করেও শেষ রক্ষা হচ্ছে না বুঝতে পেরেছিলেন সোহাগ। ক্যাপ শাকিল তাকে ধরিয়ে দিতে পারেন এই আশঙ্কায় তাকে খুন করার জন্য ভাড়াটিও ঠিক করেছিলেন সোহাগ। আত্মরক্ষার জন্য 3 মাসে 3টি বাসা পরিবর্তন করেছিলেন শাকিল। কিন্তু শেষ রক্ষা হলো কি? আয়নাবাজিতেও ফেসে যাচ্ছিলেন সোহাগ, তাকে ধরিয়ে দিতে পারে ক্যাপ শাকিল। এমন আশঙ্কা থেকে শাকিলকেও সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বড় সোহাগ। আর সেজন্য 3 মাসে 3 বার বাসাও পরিবর্তন করে শাকিল। কিন্তু প্রশ্ন, খুনি বাড়ি চিনিল কিভাবে? আশির দশকে জীবিকার সন্ধানে ঢাকায় আসেন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির কামাল হোসেন কাজী। বিয়ে করেন বরিশালের মেয়ে শাহিনুর বেগমকে। তাদের কোল জুড়ে প্রথমে আসে কন্যা সন্তান, পরে জন্মগ্রহণ করে আশরাফুল ইসলাম শাকিল, তারপর আরও 3 কন্যা। 4 মেয়ের মধ্যে একমাত্র ছেলে শাকিল। তাই আল্লাহটাও একটু বেশি ছিল বলে জানান পরিবার সদস্যরা। বাবা, এটা ভাষায় আমি বলতে পারব না আপনারে। আমি মাটিতে থুই নাই, কোনে খাইব, মাথায় থুই নাই, পিঁপড়ে খাইব। এত কষ্ট করে আমি ওরা বড় করছি, এত আদর করে। কখনো আমি ওর গায়ে একটা চোট লাগতে দেয় নাই বাবা। এত আদর করছি, এত জ্বালাইছে, এত করছে। ওর বাবা মাঝে মাঝে রাগ হইতো, তারপরে আমি আর বুঝাইতাম, কইতাম যে থাক, আমরা একটাই তো ছেলে, থাক, তুমি কিছু কইও না। শাকিল ক্যাপ পরতে পছন্দ করত, সবসময় ক্যাপ পরে ঘুরত, তাই সবাই তাকে চিনত ক্যাপ শাকিল নামে। বিয়ের পর স্ত্রীকে নিয়ে আলাদা থাকতো শাকিল। সঙ্গ দোষে সব শেষ। অবশ্যই সঙ্গ দোষ না হইলে আজকে এই অবস্থা তার হইতো না। সেই সঙ্গ হইলো এই বর্তমানে যারা আমার ছেলেরে খুন করছে তাদের সাথেই চলাফেরাটা বেশি মনে করছে। কারণ তাদের বাসায় নিয়ে আসতো, বাসায় আড্ডা করতো। বন্ধু বান্ধবের প্রতি একটু মায়া ছিল আর কি, ফ্যামিলির থেকে বেশি মায়া করতো বন্ধু বান্ধবীকে, তো বন্ধু বান্ধবীকে ওকে শেষ করে দিচ্ছে। বন্ধু যে সিফা সাব্বির ছোট ভাই ছিল আর কি, বলতো আমার ছোট ভাই। একজন গণমাধ্যম কর্মীর কাছে খবর আসে বড় সোহাগ আয়নাবাজি করে মোহাম্মদ হোসেন নামের একজনকে কারাগারে পাঠিয়েছেন। তিনি বিষয়টি আদালতের নজরে আনার পর শুরু হয় তদন্ত। খবর পেয়ে যায় সোহাগও। তার ব্যাপারে ক্যাপ শাকিল তথ্য দিতে পারে এমন শঙ্কা থেকেই শাকিলকে
সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে সোহাগ। সোহাগকে যে আইন শৃঙ্খলা বাহিনী খোঁজ দিচ্ছে এবং মিডিয়া তার পিছনে লাগছে এবং এই তথ্যগুলি ক্যাপ শাকিল দিচ্ছে, এইটা ধারণা করেই সোহাগ তাকে হত্যার পরিকল্পনা করছে। 2021 সালের নভেম্বর মাসের 21 তারিখ নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় নিহত হন ক্যাপ শাকিল। ওই ঘটনায় আদালতে স্বীকারোক্তি দেন এক আসামি। ভিকটিম শাকিলের সাথে সিফাত, সাব্বির এবং সোহাগ এই তিনজনের আগে থেকেই বন্ধুত্ব ছিল। তো ঘটনার দিন আসলে সাব্বির এবং সিফাত তারা প্রত্যক্ষভাবে এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে এবং এদের মাস্টার মাইন্ড হিসেবে আপনার সোহাগের নাম এসেছে। তারপরই পরিবার সদস্যরা জানতে পারেন বড় সোহাগ ভাড়াটিয়া খুনিকে দিয়ে হত্যা করিয়েছে শাকিলকে, যারা ছিল শাকিল ও সোহাগের পরিচিত। সিফাত নাকি সোহাগের থেকে 5 লাখ টাকা নিছে কন্ট্যাক্ট হেরে মারার জন্য, এই জন্য ওরে মারছে। সোহাগ মাদক ব্যবসা করতো, হয়তো ওইখানে যায় হয়তো মাদক ব্যবসা ওইখান থেকে শুনছি যে কিছু টাকা পয়সা হয়তো ছিনিয়ে আনতো। আর সিফা সাব্বির যে মারছে, কারণ রাত্রে আমি কথা বলছি ওর সাথে, ওরা দুজন ছিল, জিজ্ঞেস করলাম খাওয়া দাওয়া হয়েছে কিনা, বলছে হ্যাঁ আমরা দুজন ওদের দুজনকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করলাম। তো আমি 3টা যখন বেজে গেছে তো আমি বলছি আমার মাথা ব্যথা করতেছে, বলতেছে তুমিও ঘুমাও আমিও ঘুমাই, এতটুকু আমার সাথে লাস্ট কথা হয়েছে। সিফাতে সাব্বির বলছে যে তুমি যদি শাকিলকে মাইরা দিতে পারো 5 লক্ষ টাকাও দিব আর আমার স্পোর্টটা তোমাকে দিয়ে দেবো, প্লাস আমি তো বাইরেই চলে যেতেছি, স্পোর্টটা তুমি চালাইবে এখানে। এই লোভে আমার ভাইয়াকে মারা ফেলছে সিফাতে। এক যুগ আগে টিটুকে হত্যা করে সোহাগ, আর এক যুগ পরে সোহাগের পরিকল্পনায় খুন হয় শাকিল। দুজন বিধবার স্বামীকে খুনের নেপথ্যের গল্পটাও একই। এক ছাদের নিচে বসে কথা হয় স্বামীহারা টিটু ও শাকিলের স্ত্রীর সাথে। যারা মনে করেন মারছে সোহাগ আর যারা যারা ছিল লগে লগে আশেপাশে মানুষ কোয়া শুরু করতেছে যে এরা মারছে, যাগো দেখছে, যাগো দেখছে, কইতেছে যে মারছে সোহাগ মারছে। অক্ষণ ওরা দৌড়াদৌড়ি করে পলাই গেছে হালাই দিয়ে। ওর যাতে শাস্তি হয়, ওর যেন এরকম আর কাউকে মারতে না পারে, এটার একটা বিচার হোক। রোজিনার দুঃখের রজনী শুরু হয় 12 বছর আগে। 3 সন্তান নিয়ে যুদ্ধটা ছিল ভয়াবহ। আর বিয়ের বছর না পেরুতেই স্বামীর সঙ্গদোষের বিষয়টি ধরা পড়ে রাত্রির চোখে। বাঁচার জন্য 3 মাসে 3 বার বাসা বদল করে শাকিল। বন্ধু বেশি খুনি অনুসরণ করে তাকে। সব শেষ হওয়ার পর জানতে পারেন তারাই ছিল ভাড়াটিয়া খুনি। হাসনাবাদে ছিল, ওইখানে ওকে মারার জন্য অনেক চেষ্টা করে, তো ওইখান থেকে ও চলে গেছে। এরকম যেখানে যেত মারার জন্য আর কি করতো, তো বুঝতে পারে ওইখান থেকে চলে যেত। হাসনাবাদের থেকে দোলেশ্বরে গেছে, দোলেশ্বরের থেকে আর কি কাঁচপুর চলে গেছিল। সিফাত থাকে প্রথম, তার পরবর্তীতে সাব্বিরকে নিয়ে থাকে। তো ওরা দুইজনই প্রায় দোলেশ্বরে ছিল প্রায় 15 দিনের মতো। তো এখান থেকে আপনার ইসে চলে যায়, কাঁচপুরে চলে যায়। একটি টিনের কৌটার দখল ধরে রাখতে একের পর এক খুন। ভয়ঙ্কর রহস্যময় সেই টিনের কৌটা। কদমতলীর মুরাদপুরের 440 নম্বর বাড়ি। এই বাড়ির ছাদ থেকে সুতোয় ঝুলানো কৌটা, নিচে নামলে উপরে উঠে টাকা, টাকা উঠলে চলে আসে মাদক। মাদকের এরকম রমরমা বাণিজ্য চলছে যুগ ধরে। এই বাণিজ্য ধরে রাখতেই কি একের পর এক খুন? বড় সোহাগ কদমতলী জুরাইন এলাকার মাদক রাজ্যের অধিপতি। আয়নাবাজি করে নিজের পরিবর্তে সাজানো সোহাগকে কারাগারে রেখে বাইরে ঘুরে বেরিয়েছেন প্রকাশ্যে। ধরা পড়ার ভয়ে বাবার নামও পরিবর্তন করেছেন সোহাগ। ভিসা করেছিলেন দুবাই চলে যাওয়ার, চলেও যাচ্ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে ধরা পড়েন র্যাবের জালে। সে দালালের মাধ্যমে পাসপোর্টটা তৈরি করেছে বেসিক্যালি, এবং পাসপোর্টে তার পিতার নাম, যদিও তার অরিজিনাল পিতার নাম হচ্ছে গিয়াসউদ্দিন, কিন্তু সে তার মামার নাম ব্যবহার করেছে শাহ আলম ফকির। এই সিস্টেমকে ধোঁকা দেওয়ার জন্য সে অন্যায় পথটির আশ্রয় নিয়ে সে কিন্তু পাসপোর্ট বের করেও ফেলছে এবং ভিসাও সে কালেক্ট করেছে, এবং দুবাই যাওয়ার জন্য মোটামুটি তার সকল প্রস্তুতি ছিল। মানে অনেকদিন ধরে আমরা কাজ করছিলাম, গত বছর সেপ্টেম্বর থেকে
সবশেষ আমরা তাকে এই যখন টিকা দিতে আসে এই অবস্থায় তাকে আমরা ধৃত করি। পাসপোর্টের ক্ষেত্রে আসছে জালজালিয়াতির বিষয় আছে, এনআইডির ক্ষেত্রে একটি আসছে আপনার বিষয়, ভিসা যেটা কালেক্ট করেছে সেখানে ভিসা সংগ্রহের ক্ষেত্রেও কিন্তু তার জালজালিয়াতি আছে, সেই ভিসার কপিটি সেটাও জালজালিয়াতি আছে। এখন বিষয় হলো এইখানে প্রথম যে অপরাধটি হয়েছিল হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের জন্য কিন্তু অলরেডি তার সাজা হয়ে গেছে, ওটা একটা পার্ট। পরবর্তীতে যে অপরাধগুলো করেছেন এখন তাদের বিরুদ্ধে কিন্তু এই ধরনের অপরাধগুলোর জন্য আবার নতুন করে মামলা রুজু হবে। হত্যা ও মাদক বাণিজ্যের অভিযোগে এখন পর্যন্ত 11টি মামলার কথা জানতে পেরেছে পুলিশ। থানার রেজিস্টারপত্র পর্যালোচনায় দেখেছি তার আমার থানাসহ যাত্রাবাড়ি, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ সব থানা মিলে 11টা তার বিরুদ্ধে মামলা আছে। মাদক, মারামারি, খুন, অস্ত্র মামলা। এই ক্যাপ শাকিলের মামলার পরিকল্পনাও অর্থের যোগানদাতা হিসেবে গ্রেপ্তার দেখানো হলে মামলার সংখ্যা দাঁড়াবে 12টি। এই সেদিনও মাদক মামলায় খোদ কদমতলী থানায় গ্রেপ্তার হয়েছিল সোহাগ। কয়েকদিনের ব্যবধানে বের হয়ে আসলেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্রাইম ওয়াচ টিমকে তথ্য দিলেন ভিন্ন মামলার। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং এলাকায় সে থাকতো না, তার কিন্তু গ্রামের বাড়ি শরীয়তপুরে, সেখানেও থাকতো। মাঝে মধ্যেই সে এলাকায় আসতো, খুবই সংগোপনে আসতো, এটা পুলিশের নজর এড়িয়ে এসে চলতো। আমরা তাকে এই ঘটনার পরেও 2018 সালের পরেও 2021 সালেও কিন্তু সে অন্য একটি মামলায়, মারামারি মামলায় অ্যারেস্ট হয়েছে। কিন্তু যেহেতু আমাদের এই বিষয়টা নজরে ছিল না, সে সাজাপ্রাপ্ত আসামি, এই কারণেই তার বিরুদ্ধে ওই সময় ব্যবস্থা নেওয়া হয়নি। এবার ক্রাইম ওয়াচ টিম সোহাগের মাদকের রাজ্যে। এলাকাবাসী দেখিয়ে দিলেন 440 নম্বর বাড়িটি সোহাগের। এটি এখন তালাবদ্ধ। কার বাড়ি এটা? এটা হ্যাঁ। গেট কোনটা? ওইটা? এটাই গেট। পাশেই পাওয়া গেল সোহাগের মা এবং খালাকে। ক্যামেরা দেখেই তেলে বেগুনে জ্বলে উঠলেন তারা। কোনটা আপনার ঘর খালা? আমার ঘর নেই, আমি 12 জায়গায় থাকি। আপনারা কি আমার হ্যারাসমেন্ট করতেছেন? না না। তা কি লেগে আপনারা এরকম করতেছেন? বলেন কি লেগে করতেছেন আমার সাথে আপনারা? কি কারণে? কি কারণে বলতেছেন আমারে? এইখানে কি লেগে যাবেন কোডে? এইখানে জান যারা পড়াইছে তাদের সাথে যা বলেন যে সোহাগের মা কই থাকে। আপনাকে কে পড়াইছে? হাল কাছে যা বলেন যে সোহাগের মা কি করে খায়। জান এমন দুর্ব্যবহারের কারণ কি? একজন মানুষ নিজের বাড়ি থাকা সত্ত্বেও কেন বলছেন উনি ভাসমান? আমি বাসা বাড়ি কাজ করি, আমি যে যার কাছে পাই তার কাছেই থাকি। এই এলাকার বাসিন্দা নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, বাড়িওয়ালা, ভাড়াটিয়া সবাই জানে 440 নম্বর বাড়িতে কি হয়। কি করে? কাজের বাচ্চা ডিব্বা হালায় সবাই 120 টাকা করে দেয়। তারপরে একটা সাদা কাগজে দুপাশে দুটো পিন মারে হালা নিচে কি ফলা গাজা ঠিক করে। এবার আমরা একটু নিচে নামলাম। দুটি 5তলা ভবন পাশাপাশি তৈরির কারণে এলাকাবাসী নাম দিয়েছে জোড়া 5তলা। এই জোড়া 5তলার সামনে পাহারায় থাকেন সোহাগের মা। তিনি অবস্থা বুঝে মাদক ক্রেতাদের আহ্বান জানান গলির ভেতরে প্রবেশের। তেসরা ফেব্রুয়ারি 2022 তারিখ দুপুরবেলায় শামীম নামের এক রিক্সা চালক আসেন 440 নম্বর বাড়ির উদ্দেশ্যে।
ওই চেপাতে নিতাম। সোহাগের বাড়ির চেপা থেকে তো ফর্মা টর্মা ঘুরে দেখে এদিকে আইনি আচ্ছা গাড়ি লিও বাইরে তো টাউন উঠতে যায় মুগা রুজি করতে করতে যায় মুগা দেখতে যায় বলা একটা লয়ে যায় মুগা। আয়নাবাজি করে দীর্ঘ 4 বছর নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখলেও শেষ পর্যন্ত ধরা পড়তে হয়েছে সোহাগকে, কিন্তু তবুও বন্ধ হয়নি তার মাদকের হাট। পুলিশ প্রশাসন আজ দেখে যায়, আমরা তো কিভাবে বন্ধু পুলিশ প্রশাসন পুলিশ দেখে যায়, পুলিশ ধরে নিয়ে যায়, ওদের আবার 3-4-5 এক মাস সপ্তাহ পর আবার এসে পড়ে ওরা। ব্যবসা তো চলতেই আছে, তো লাভ কি? কোনো লাভ নেই। যারা কিনে হ্যাগো ধরে, কিন্তু যারা বেচে হ্যাগো ধরে না। এত ব্যস্ত আছে, উপরে ছাদে বসে থাকে, নিচেতে মাল হয়তো নিতে আছে। হ্যাঁ এখানে বসে ওনার কাজ কি? পাহারা দেয় না, আদান প্রদান করে। এখানে বসে যে গাঁজা আদান প্রদান করে, বেচাকিনি করে। হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হয়েও কিভাবে যুগ ধরে মাদক বিক্রি করে গেছেন সোহাগ। এটা কি সোহাগের বাড়ি? তো আপনারা এলাকাবাসী কিছু বলেন না? এলাকাবাসী সন্ত্রাসী নিয়ে চলে, এলাকাবাসী কি বলে? এদের সাথে কি পারা যায়? 5টা বছর যদি একটা মানুষ বাইরে থাকে, আপনি কি করছেন? প্রশাসনের লোক আমাদের, তার প্রশাসনের একটা জবাব। প্রশাসন কেন তাহলে কি করছে? প্রশাসনের ইয়া ছাড়া বাংলাদেশে মানে কোনো মানে অপকর্ম চলে বলে আমার মনে হয় না। প্রশাসনের হাত মানে আছে। সোহাগ রে, হ্যাঁ সোহাগ 2 বার ধরে নিয়েছে, 2 বার ছেড়ে দিয়েছি। আমি যেটা আমরা জানি, যেটা মনে করেন হ্যাঁ লোকে এলাকার বাদশাহ সম্রাট জাহাঙ্গীর, ঠিক আছে? প্রশাসনের কি ছাড়া চলতেছে বিগত 10 বছর সম্পূর্ণ প্রশাসন চালাইতেছে, বুঝছেন? এই মাদকের সাথেই যেই জড়িত থাক, সোহাগ বা সোহাগের পরিবার, তা কেউ মাদক ব্যবসা করলে তাকে আমরা কোনোভাবেই ছাড় দিই না, কখনোই দিই না। যখনই আমরা হাতে নাতে মাদক সহ পাই, তাকে আমরা অ্যারেস্ট করি এবং আইনের আওতায় নিয়ে আসি, এবং সোহাগের মাকেও ইতিপূর্বে অ্যারেস্ট করা হয়েছে। মাথার উপর প্রকাশ্যে ঝুলে থাকা এই কৌটার বাণিজ্য ধরে রাখতে একের পর এক খুন করেছেন সোহাগ। এমন অভিযোগ স্বজনহারা পরিবার সদস্য ও এলাকাবাসীর। খুবই সাহসী বলে আসলো, ওর মতন সাহসী বলে এলাকায় ছিল না। সন্ত্রাস দমনের মধ্যে ওর নাম আছে। সন্ত্রাসদের সাথে প্রতিবাদ করছে লাঠি দিয়া, সন্ত্রাসটা অস্ত্র নেওয়ার করছে। এক 3বার গুলি খেয়েছে সন্ত্রাস হাতে, দাওদা কোপ খাইছে, ফুলের পোস্ট খাইছে, এই একাঠিটু। এই লাস্টে এই যে সোহাগ মেরে। কারণ কি? কারণ এই ছিনতাইবাজি করতো, তখন উনি বলছে যে আর থাকলে তো আমরা কোনো কাম কাজ করে খাইতে পারব না, বাধ্যতা হিসাবে তারা গুলি করে মারে। আমার স্বামী মারা গেছে 10 সালে, মার্চে সোহাগে। তা এর আগে থেকে মানে মাদক ব্যবসাগুলি করে, আর এমন 2-4-5 বছর আগে থেকে এরা করতেছে। কিন্তু বেশি যখন জমা করতেছে, তখন আমার স্বামী বাধা দিয়েছিল, কি তোরা এগুলি করস কেন, এগুলি করা ভালো না কি, এই তাই হের পিছনে সত্যি দাবি হে বাধা দিল কেন। সেটা তো সবাই দেখে, সবাই দেখতেছে, তা ওকে তো বলার মতো কেউ নাই। ওকে কে কি বলবে? যে বলবে তাকেই তো মারবে। হ্যাঁ, আমার স্বামী তো বলতে যায় তো মারছে। আমাকে শাকিল স্পষ্ট বলছে যে আমাকে মারার জন্য মানুষকে 5 লাখ টাকা সাথে সোহাগ। এটা তো আমার বুঝার কিছু এখানে নাই, কারণ এটা তো নিজে আমাকে বলছে যে আমাকে মারার জন্য 5 লাখ টাকা সাথে সোহাগ। সর্বশেষ সোহাগ সিন্ডিকেটের মাদক বিক্রির দৃশ্য ক্রাইম ওয়াচের গোপন ক্যামেরায় ধরা পড়ে 6 ফেব্রুয়ারি 2022 তারিখ। যদিও কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে বিষয়টি বিস্ময়ের। পুলিশের নাকের ডগায় মাদকের সে সাম্রাজ্য গড়ে তুলেছে, বিষয়টা এরকম আমাদের জানা নাই। আপনার কাছে শুনলাম, আমরা আরও শক্তভাবে বিষয়টা দেখব। মাদকের স্পট এইরকম আমাকে সুনির্দিষ্ট তথ্য দিলে আমি এখনই অভিযান পরিচালনা করব। দর্শক, এই আয়নাবাজ সোহাগরা একদিনে তৈরি হয়নি। তাদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়ে দানবে পরিণত করেছে, তাদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন হত্যাকাণ্ডের শিকার তাদের পরিবার সদস্যরা। তাই যদি এই দানবদেরকে রুখা না যায়, তাহলে প্রতিটি এলাকায় এ ধরনের আয়নাবাজ সোহাগদের জন্ম হতে পারে। তাই পরিশেষে বলতে চাই, অপরাধের বিষয়ে সতর্ক থাকুন, সতর্ক করুন। ক্রাইম ওয়াচের শেষ প্রান্তে আমরা। অপরাধের তথ্য দিন, আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে।
মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসিসি ভবন 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আর পুনরায় অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.ntvbd.com এই ঠিকানায়। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।